পেছন থেকে তার শর্ট গানটা বের করে আমাকে ফায়ার, একদম কাছ থেকে ফায়ার। দেশদ্রোহী, ওদেরকে গুলি করছে মেরে ফেলার জন্য। আপনারা ওদেরকে কেন ট্রিটমেন্ট দিচ্ছেন? আমার গায়ে যে গুলি লাগছে এই জিনিসটা উপলব্ধি করতে করতে তারা তাদের টিমে চলে যায়। আমি ফিল করতেছি যে আমি আনকনসিয়াস হয়ে যাইতেছি, আমি চোখে কিছু দেখতে পারতেছি না, বা একটা যন্ত্রণা কেন হচ্ছে আমি বোঝার আগেই আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম। আমি তখনও মাটিতে লুটিয়ে পড়িনি। আমি নিচের দিকে তাকায় দেখি যে রক্ত জমে থোকা থোকা হয়ে গেছে। আমার ব্ল্যাক জিন্স কালো হয়ে, মানে ব্ল্যাক জিন্স রক্তে লাল হয়ে গেছে। তো ঠিক 17-18 তারিখ আমি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যাই। ওইখানে আমার কিছু সিনিয়র ভাইরা ছিল, ওদের সাথে কথোপকথন করি। তো যে জিনিসগুলো জাস্ট অ্যানালাইজ করার জন্য যে কি হচ্ছে। পরবর্তীতে দেখি যে না, মোটিভটা খুবই উইয়ার্ড। দেশের সিচুয়েশন ডে বাই ডে আরো করুণ হচ্ছে, মানে আমরা পুরো মিলায় যাব, বা আমাদের ভাইদের প্রপার ট্রিটমেন্ট পর্যন্ত হচ্ছে না কেন? আমার ভেতরে না অনেক কোয়েশ্চেন জাগে, যেটা আমি আমার ফ্যামিলি বা আমি আমার কোনো রিলেটিভ কারোর সাথে শেয়ার করতে পারতেছিলাম না ওই মুহূর্তে। তখন আমি বাসায় আসি। আসার পর শুনি যে 18 তারিখ আমাদের মীর মুগ্ধ ভাইয়া মারা গেছে, অন দ্য স্পট ডেথ। তো ওই জিনিসটা মানা খুবই টাফ। বিকজ মুগ্ধ ভাইয়া, আমি, আমার আপু, আমরা হচ্ছি ফ্যামিলি ফ্রেন্ড। আমরা একসাথে স্কাউটিং গ্রুপে ছিলাম, এপিবিএন স্কাউটে। তো ওইখান থেকে মানে আমার ভাই এতদিন দূরে ছিল মানলাম, দেখছি আফসোস লাগছে যখন কাছ থেকে দেখছি আমার কেউ, তখন এই জিনিসটা টলারেট করা অসম্ভব। তা আমার ফ্যামিলিও নোটিস করছে যে আমি 2 দিন যাবত বাসার বাইরে কিছু একটা আমিও করতেছি। তো আমার বাসা থেকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয় যে রাতুল সাবধান, আগে বলতেছি বাবা তুমি একটা মাত্র ছেলে, তুমি এগুলোতে কিছু জড়ায়ও না। তো আমিও আমার গ্রুপে, আমার ফ্রেন্ডদের গ্রুপে আমি জিনিসটা জানাই যে কি করা যায়। তো আমার ফ্রেন্ডরা কি আমাকে খুব উৎসাহ দেয়। আমি ডিরেক্ট বলে দিই যে দেখ দোস্ত, আমার ফ্যামিলি থেকে তো যেতে দিবে না, তো আমি কি করতে পারি। তো আমার ফ্রেন্ডরা আর আমি সবাই মিলে সাজেস্ট করি, একটা আইডিয়া বের করি যে ফার্স্ট এড দেওয়া যায়। তো আমি আমার লোকাল ফার্মেসি, এলাকার ভিত্তিক যে লোকাল ফার্মেসি ছিল ওগুলা থেকে কিছু ফার্স্ট এড গ্যাদার করি। তো 19 তারিখ শুক্রবার, ওদিন আবার পুরো দেশে কারফিউ জারি করে। ওদিন আমি আর বসুন্ধরা যেতে পারি নাই। আর উত্তরার যে ঘটনাস্থল যে মানে কতটা ভয়াবহ সেটাও আমার ধারণা ছিল না। 18 তারিখে উত্তরার অবস্থা খুব খারাপ ছিল, সেটা আমি জানতাম না। তো উত্তরাতে আসি প্রায় 9টার দিকে, সকাল 9টার দিকে। তো ওইখানে সিনিয়র কতগুলো ভাইয়া ছিল, মেডিকেল স্টুডেন্ট ছিল, নার্সিং এর অনেকগুলো আপুরা ছিল। তো ওদের সাথে কথা বলি। দেন উত্তরা, আজমপুর, আবদুল্লাপুর, বিএনএস, পুরো উত্তরার আপডেটটা আমি নেওয়ার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে। তো ওই মুহূর্তে কিছু সিনিয়র ভাইদেরকে বললাম যে ভাই আমার কাছে এরকম এরকম ফার্স্ট এড আছে। তো তারা অনেক খুশি হয়, তারা আর কি অ্যাপ্রিসিয়েট করে। তো তাদেরকে আমার মোটিভ ছিল যে এই ফার্স্ট এড গুলো দিয়ে আমি বাসায় ব্যাক, যেটা ওইটার অপোজিট একটা মার্কেট আছে রাজুক কমার্শিয়াল, ওই মার্কেটের পেছন থেকে ছাত্রলীগ হামলা করে, তুমুল হামলা। তাদের হাতে প্রায় ছুরি, চাকু, রামদাও, অনেক ধারালো অস্ত্র, যেটা আমি কখনো দেখি নাই। শুধু আমরা দেখি কোরবানিতে, সেই অস্ত্রগুলো এখন দেখতেছি মানুষের উপর চালানো হইতেছে। তো এই জিনিসটা দেখার পর ভেতর থেকে মানে একটা যে হাহাকার, ফেস টু ফেস দেখা, আমি আমার বাপের জন্মে এত রক্ত কখনো দেখি নাই, তো আবার মানুষের। আমি সহকারে আমাদের কয়েকটা ভাইকে টার্গেট করে যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ফার্স্টে দিতেছি, মেবি আন্দোলনের মাথা আমরা। তো তাদের মিসকনসেপ্ট ছিল, আমরা তো সাধারণ মানুষ, আমাদের পারপাসও মানে এত ক্লিয়ার ছিল না, তাদের জন্য দৃঢ় হয়েছে। তো পরবর্তীতে তাদেরকে রেস্কিউ করি আমরা। বিভিন্ন মেডিকেল তখন ট্রিটমেন্ট দিচ্ছিল না, ইভেন মেডিকেলও অনেক রাশ, কিভাবে পাঠাবো। তো আমার কাছে যেসব ফার্স্ট এড গুলো ছিল, আবার ওইখানে নার্সিং এর মেডিকেল যে স্টুডেন্টরা ছিল ওরা স্টিচেস দিছে, অনেকজনকে ফার্স্ট এড দিছে, দিয়ে দিয়ে মেডিকেলে পাঠায় দিচ্ছে, বিকজ মেডিকেলে পাঠানোর আগে অনেক রক্তকরণ হয়ে যাবে। তা আমরা চাচ্ছিলাম কি যতটুকু আর কি ইজি করা যায়। তো এরকম দৌড়ঝাঁপ করতে করতে সারাদিন অনেক মার খেয়েছি, সকালে বাসা থেকে নাস্তা করেও বের হই নাই। তা আমি বাসায় যেয়ে লাঞ্চ করব, আমার ক্ষুধা লাগছে। হুম, আশেপাশ থেকে অনেক গার্ডিয়ান সিনিয়ররা আমাদেরকে হেল্প করতেছে, বাট এই হেল্পটা আমি নিচ্ছি না, কারণ আমাকে একটা দ্বিধাবোধ লাগতেছিল যে আনতেছে বাকি রাখাক, আমি খাবো না, বাসায় যেয়ে একবার লাঞ্চ করবো আমার ফ্যামিলির সাথে, আমার আম্মু ওয়েট করতেছে। তো তখন জুম্মার আজান দিল নামাজের জন্য। তো সবাই আর কি মুসল্লিরা নামাজে যাবে, তখনও কন্টিনিউয়াসলি ফায়ারিং। আশেপাশের যে এলাকা মুসল্লিরা নামাজে যাবে তখন মানে ফায়ারিং এর জন্য নামাজে যেতে পারছিল না। মসজিদের মেইন গেটেই হচ্ছে আপনার গোলাগুলি। তো সবাই ধীরে সুস্থে গেল। পরে আমরা আর কি দৌড়াদৌড়ি করতে করতে যেসব ভাই ব্রাদাররা ক্লোজ হই বা কথোপকথনে পরিচিত হই, যে আমি এখানে থাকি, ভাইয়া এখানে থাকে, ভাইয়া ওই ইউনিভার্সিটিতে পড়ে, আমি এই কলেজে পড়ি। তো তাদের সাথে বললাম যে ভাই আর কখনো দেখা হয় বা না হয়, চলেন আমরা জুমার নামাজটা পড়ি। তখনও ফায়ারিং। আমরা এক পর্যায়ে মসজিদের লাস্টের দিকে ঢুকি, আমরা নামাজ পড়ি, আমাদের গায়ের রক্ত, ব্লাড,
মসজিদের মুসল্লিরা আমাদেরকে অবাক চোখে তাকায় আছে, ভাবতেছে যে তাদের দৃষ্টিভঙ্গি দেখে মানে আমাদেরকে খুব গিল্টি লাগতেছিল। আমাদের গায়ে মানে শরীরে রক্ত, আমরা অজু করতেছি, আমরা রক্ত পোষাই করতেছি, মসজিদের যে মুয়াজ্জিম ছিল, যে খুতবা পড়া ছিল, সেই জিনিসগুলো উপলব্ধি করে আমাদের জন্য অনেক দোয়া করে। দোয়ার মধ্যে আমরা অনেক কান্নাকাটি করি। তো এই যে একটা ফিলিংস, মানে ভেতর থেকে যে একটা শক্তি, বল, ওই মুয়াজ্জিম যদি আমাদের জন্য ওই দোয়াটা না করতো আমি কখনো পাইতাম না। তো এক প্রকার দোয়ার কালীন আমরা মসজিদ থেকে বের হই, আমি আগে বের হই যেহেতু লাস্টে ঢুকছি। তো ওই যে বললাম আমাকে টার্গেট করাই, তো আমাকে দেখে পুলিশ বাহিনী আবারও আর কি গুলি শুরু করে, অকথ্য ভাষায় গালাগালি। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই, এখন মসজিদ থেকে সবাই বের হবে, এখন কেন গোলাগুলি করতেছেন, আপনাদের প্রয়োজনটা কি, তাগিদটা কি, সমস্যাটা কি? আমরা তো ভাই নিরস্ত্র, আমাদের মানে মেরে আপনাদের লাভটা কি? আপনারা আমাদের শাসন করতে পারেন, বকাঝকা করতে পারেন, এরকম রুডলি ফায়ার, এটা মানায় না, এটা মানব ধর্মের মানে অপোজিট, অ্যাথিস্টে যায় না। তো তখন আর কি তারা আর কি এমন একটা প্রিটেন্ড করে যে না আমার সাথে কথা বলবে, মিউচুয়াল করবে, হয়তো বা এবার সবকিছু ঠিক হয়ে যাবে, নেগোসিয়েশন করবে, আজকের মতো গোলাগুলি অফ। তা আমিও ভাবছি তারা আমার অনেক সিনিয়র বড়, কি হবে, সর্বোচ্চ আমাকে দুইটা চড় থাপ্পড় দিবে বা লাঠি দিয়ে দুইটা বাড়িয়ে দিল, তাতে আমার কি আসে যায়। তা আমি সাহস নিয়ে এক পর্যায়ে সামনে আগাই। তা আগানোর পর তারা, তাদের পুলিশের টিম থেকে দুজন দৌড়ে আমার দিকে আসে, এসে ডিরেক্ট আমার কোমরের বেল্ট ধরে ফেলে, ধরে ধাক্কাধাক্কি করতেছিল, বলতেছিল সাইডে চল, তোর সাথে কথা আছে। মানে এত রুড, আমি বুঝে ফেলছি যে না তাদের ইন্টেনশন ক্লিয়ার না, খুবই খারাপ। আমি আর কি পেশপা হয়ে যাই, এক স্টেপ পেশপা হয়ে যাই। পরবর্তীতে দুজন আসে, তো সামনে যে ছিল ওই লোকটা খুবই সিনিয়র, তো সে আর কি মূলত আমাকে ফায়ার করে। তো সে আমাকে মানে গালি দিয়ে বলতেছে যে তুই সাইডে চল, তোর সাথে কথা আছে। তা আমি অবাক হয়ে যাই যে সাইডে যাব কেন, কি সমস্যা, আমি সাইডে কেন যাব? তো উনি আমাকে একটা ধাক্কা মারলো, আমিও এক স্টেপ পেছে আগাই, পিছন থেকে তার শর্ট গানটা বের করে আমাকে ফায়ার, একদম কাছ থেকে ফায়ার করে। আমার মাংস ছিঁড়ে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। তখন আমি দেখে মানে পুরা অবাক যে এই হবে আমার পরিণতি, এই হলো পরিণতি। তো একদম আমি তখন ভেবেই নিছি যে না আমি মনে হয় আর বাঁচবো না, আমার কপালের হায়াত নাই। তো আমি ভাবছি যে পড়ে যাব, তখনও আমাকে তাক করে ফায়ার। আশেপাশে যারা ছিল পথযাত্রীরা, তো তখন দূর থেকে চিল্লাচিল্লি করছে, ওরে গুলি করলি কেন, হারামজাদারা, ওরা মারলি কেন, তোরা তো মানুষ না। তো ওরা যে আমাকে এসে ধরবে সেই সময়টুকু বা সেই সুযোগটুকু নাই, তখন তাদের দিকেও ফায়ার করতেছিল। তা আমি এক পর্যায়ে কোনোভাবে নিজেকে সংযত করে এক স্টেপ দুই স্টেপ রোডটা ক্রস করার চেষ্টা করি, ইভেন রোডটা ক্রসও করি, তখন তারা আমাকে ধরে, ধরে এক প্রকার শেল্টার দেওয়ার চেষ্টা করে। বাট যখন দেখে যে না আমার অন্তঃস্থল নাড়িভুড়ি সব বের হয়ে যায়, অ্যাবডোমেন সব ওপেন, তখন তাদের কান্না, তখন আমি মানে পুরা শেষ, আমি নিজেকে মানে ভেবেই নিছি যে আমি সমাপ্ত। তারপর ভাবলাম যে না এখন যদি আমি ঘুমিয়ে যাই বা আমার যদি আমি আনকনসিয়াস হয়ে যাই, এটা আমার লাইফের শেষ ঘুম। তো কি হবে আমি এটা দেখবো, লাস্ট পর্যন্ত দেখবো, মনে একটা জিদ জাগে। তো তারা আশেপাশে যারা ছিল ওরা আমাকে ধরে, রিক্সায় ওঠায়, দেন আমাকে মেডিকেল নিয়ে যায়। মেডিকেল ছিল, ওদিন ছিল শুক্রবার, দেশের অবস্থা ভালো না, মেডিকেলে কোনো ডক্টর প্রফেসর কেউ ছিল না। ইমার্জেন্সিতে যে ছিল, যে ডক্টরটা, ওনার নাম হাফিজুর রহমান, তো উনি আর্মির মেজর। তো উনি আমার ব্যাপারটা দেখে যে আমি এখনো লড়াই করতেছি, আমি এখনো কথা বলার চেষ্টা করতেছি, আমার ভেতরে মোটিভটা আছে। তিনি প্রায় ৬ জন প্রফেসরকে কল দেয়, ইনস্ট্যান্ট তারা আসে, এসে আমার অপারেশন স্টার্ট করে। তা আমার যতটুকু মনে আছে, আমার ইমার্জেন্সির বেডে আমাকে শোয়ানো হয়। তো তারা আর কি আমার অ্যানালাইজ করে যে আমার ক্ষয়ক্ষতির পরিমাণ বা আমার কি সিচুয়েশন। তো তখন আমাকে কোনো পেইন কিলার, কোনো অ্যানেস্থেশিয়া কিচ্ছু দেওয়া হয় নাই। তো ডক্টর একদম ডিরেক্ট তার ২টা হাত আমার পেটের ভেতর ঢুকিয়ে দিছে, ২টা আঙুল দিয়ে নাড়াচাড়া করে দেখতেছে যে কতটুকু কি ক্ষয়ক্ষতি হয়েছে, কোথা থেকে ব্লিডিং হইতেছে। তা আমার তখন এতটুকু নিঃশক্তি ছিলাম, আমি মানে সেন্স কাজ করতেছিল না, আমি জাস্ট দেখতেছি আমার চোখ দিয়ে টলমলে আর পানি বের হইতেছে, আমি ফিল করতেছি মৃত্যু যন্ত্রণাটা কি। আমি যে তাদেরকে বলবো যে আমার ব্যথা হচ্ছে বা আর এরকম কইরেন না, আমি সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। আমি বাঁচবো কিনা তখনও ডক্টররা শিওর না, তাও তারা আসে। তো আশেপাশে যে মেডিকেলের স্টুডেন্টরা ছিল তারা আমাকে অনেক আশ্বাস দেয়, অনেক শক্তি দেয়, কিন্তু তখন আমার আফসোস লাগে যে ওদেরকে আমি চিনি না, ওরা কারা, আমার জন্য কান্না করতেছে। আর যে একটা সমগ্র দেশ, যে একটা সমগ্র দেশের প্রশাসন, তারা আমাদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, তাদের কোনো মানবিক চিন্তা শক্তি আমাদের প্রতি কাজ করে না।
অপারেশন চলাকালীন প্রায় 2 দিন পর আমার সেন্স আসে। ইতিমধ্যে আমাকে আইসিইউতে শিফট করা হয়। আমার বাবা-মার সাথে তখনও আমার দেখা হয় নাই। আমি কই আছি আমি জানি না। আমি বাঁচবো কিনা সেটাও আমি জানি না। ওই মুহূর্তে আমার যখন সেন্স আসে তখন দেখি যে ডিবি হারুন সে নিজে আসে, এসে আমার তদারকি করে। তাদের তখন একটা প্রোটোকল ছিল যে যত আহত স্টুডেন্টরা মেডিকেলে ভর্তি ছিল তারা তাদের এভিডেন্স মুছার জন্য সবগুলো তাদেরকে আটক করতেছিল। তাদেরকে আটক করতেছিল যাতে তাদের তাদের যাতে মুখ যাতে না হয়। কজ অলরেডি তখন মুগ্ধ ভাইয়া প্লাস আবু সাইদ ভাইয়া ওইসব টপিক গুলো অলরেডি মানে ভাইরাল নেট দুনিয়া, যাতে আর কোনো তাদের বাধা বিপত্তি না হয়। তো আমার ব্যাপারটাও সেম। তারা মেডিকেলের প্রত্যেকটা ফ্লোর থেকে সকল আহত স্টুডেন্টদেরকে আটক করে। তখনও আমার ব্যাপারটা তারা জানে না যে আমি আইসিইউতে ভর্তি। তো তখন এক পর্যায়ে 2 দিন পর আমার অপারেশনের 2 দিন পর তারা আসে মেডিকেলে। অনেক পুলিশ প্রশাসন একদম গাড়ি অস্ত্র-শস্ত্র নিয়ে আসে আমাকে নিয়ে চলে যাবে। তো তখন আইসিইউতে ৩ জন ঢুকে, ডিবি হারুন নিজে ইভেন তার ২ জন সহকারী কর্মী। তো এসে তারা তাদের আমাকে ভিডিও করে, তারা আমার সাক্ষাৎকার নিতে চায়, আমার ফিঙ্গারপ্রিন্ট নিতে চায়। ওরা দেশদ্রোহী, ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য। তা আপনারা ওদেরকে কেন ট্রিটমেন্ট দিতেছেন? ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য। পাশে আমার বোন, আমার গার্ডিয়ান দাঁড়ানো, তারা শুনতেছে। বাট তারা কিছু বলার সাহস পাচ্ছে না। বিকজ আইসিইউর গেটের সামনে প্রায় ১০-১২ জন উইথ অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। হুম? আশেপাশে যে মেডিকেলের যে রুগীরা ছিল তারাও ভয়ভীত যে আমার জন্য যাতে তাদের কোনো প্রবলেম না হয়। তো ডক্টররা আর কি খুবই স্ট্রেট ফরওয়ার্ডলি অ্যান্সার দেয় যে দেখেন, এটা আমাদের এথিস্টের এগেনস্টে। ওর শুরু হইছে আমাদের হাতে, ওর ট্রিটমেন্ট চালু হয়েছে আমার হাতে, আমাদের হাতে। তা ও যদি মারাও যায়, ও যদি ট্রিটমেন্টে কোনো ব্যাহতও হয় তো ওটা আমাদের হাতেই হবে। আর আমি যেই ডক্টরের আন্ডারে ছিলাম সে খুব ভালো মন মানসিকতা ছিল। সে আমাকে ডিরেক্ট বলছে, বাবা দেখো তোমার গার্ডিয়ান আছে দূরে, হসপিটালের চৌকাঠের বাইরে, বাট এখন তুমি আমাকে নিজের গার্ডিয়ানের মতো বলতে পারো, তুমি তোমার সব সমস্যাগুলো আমাকে বইলো। ইভেন উনি আমাকে এটাও আশ্বস্ত করে তোমার পাশে আমরা মেডিকেল টিম আসি। এক প্রকার রিকোয়েস্ট না হুমকি দেয় যে ও যদি মারাও যায় আমার লাস্টে যাতে তাদেরকে হ্যান্ড ওভার করা হয়, ইভেন আমার গার্ডিয়ানকে দেওয়ার আগে যাতে তাদেরকে জানানো হয়। তো তারা চলে যায়, সিভিলে 2 জন গোয়েন্দা রেখে যায়। তো ওই গোয়েন্দাগুলো প্রায় ২৪ ঘন্টাই মানে পার্ট বাই পার্ট আমাকে তদারকি করে যাতে আমার বাবা মা অন্য কোনো মেডিকেলে ট্রান্সফার। জুলাই আর ৫ই আগস্ট খুব একটা দূরত্ব। এই তখন থেকে এই দেশ স্বাধীনের আগ পর্যন্ত আমার যে চিকিৎসা জার্নিটা যে কতটা একটা ভয়াবহতার মধ্যে আমি এবং আমার ফ্যামিলি অতিবাহিত হইছি, সেটা একমাত্র আমরা জানি। আমার মেডিকেলকে টার্গেট করা হয়েছে, আমার ফ্যামিলিকে টার্গেট করা হয়েছে, আমার বাসায় টার্গেট করা হয়েছে। তখন আবার আপনার সকল আহত নেতাকর্মী বা যারা আর কি ল্যামলাইটে ছিল তাদের বাসায় আগুন ধরায় দিতেছিল, তাদেরকে হুমকি দিতেছিল। অলরেডি ইতিমধ্যে আমি পাচ্ছি। তো এক প্রকার আমার বাবা-মা আর কি আমার চিকিৎসার ব্যয়বহনটা আর কি তারা করতে পারছিল না। তখন ব্যাংকিং নেটওয়ার্ক প্লাস নেটওয়ার্ক সিস্টেম সব ফল। আমার যে ডে বাই ডে বিলগুলো আসতেছে সেগুলো কে পরিশোধ করবে? আমার মধ্যবিত্ত ফ্যামিলি, এক রাতের মধ্যে প্রায় ১.৫ লাখ টাকা ম্যানেজ করা মুখের কথা না। প্রায় আমি মেডিকেলে ১০-১২ দিন ছিলাম। আমার প্রায় ৪.৫ লাখ টাকা জমা দিতে কোনো বড়, বড় স্টিচেস, আমার ঘা শুকায় নাই, আমার পেটের সেলাই খোলা হয় নাই, আমার নেক্সট মেডিকেলে ফলো আপ এ যাওয়া হয় নাই। তো মানুষ বলে না যে তোমার যখন মারা যাবা তখন ফেরেশতা আসে, বা একটা পূর্বাভাস পায়। তখন আমি একটা মৃত্যু যন্ত্রণায় দিনগুলো গুনতেছিলাম। আমি মনে হয় আর বাঁচবো না, বা আমার থ্রুতে আমার ফ্যামিলি আর হ্যাম্পার হবে। এই জিনিসটা আমি আর চাচ্ছি না। আমার এখন কলেজ লাইফ এনজয় করার কথা। আমার জীবন থেকে কলেজ লাইফটা মুছে গেছে। আমি এনজয় করতে পারি নাই। আমার এখন খেলাধুলার বয়সের কথা। আমি নিজের দায়বদ্ধতার তাগিদে যেখানে আমার বেড রেস্ট থাকার কথা ছিল, সেখানে আমি অপারেশনের ১-১.৫ মাসের মাথায় আমি নিজে একটা ফুড কার্ট দেই। যাতে আমার বাবা-মার আর কোথাও মানে হাত পাততে না হয় বা আর কারো কাছে ছোট না হতে হয়। জাস্ট এই তাগিদে। যেখানে আমার অপারেশনের পর আমার সম্পূর্ণ ঘাটাই কাঁচা। ১-১.৫ কেজিও বহন করা নিষেধ, বা বেশি শরীরের উপর যাতে জার্নি না যায় নিষেধ। সেখানে আমি আমার দোকানের মাল সামান আমি ক্যারি করছি। ২০ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি হেঁটে, হেঁটে পার করছি। তখন আমার বাবা-মা জানে না যে আমি একটা ফুড কার্ট দিছি। তো তারা আমার অনেক বকাঝকা করে। তো এই যে দিনগুলো যে আমি এইটুকু বয়সে ফেস করছি, এইটা মুখে বললে না মানে ছেলে মানুষ চোখে কান্না পোষায় না, মানে মানায় না। কালীন ওইখান থেকে হেল্প করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে। এর জন্য অনেক কাঠকলা পোড়ানো হয়েছে। পরবর্তীতে ২য় কালীন বা পরবর্তীতে অনেক রকমই হেল্প আসে বিভিন্ন সংস্থা থেকে, সরকার থেকে অনেককে দেওয়া হয়েছে, বাট আমি পাই নাই।
যখন আমার প্রয়োজন ছিল আমার ফুড কার্টটা ভেঙে দেওয়া হয়, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছি যে ভাইয়া এরকম এরকম সিচুয়েশন, আমি আর পারতেছি না, আপনাদের যদি পসিবল হয় আপনারা দেখেন কি করা যায় কিনা। আমি বলি নাই যে আমার জন্য করার জন্য, কি করা যায় কিনা বা কি প্রসেসটা কি সাজেস্ট করার জন্য। তখন তারা আমাকে কোনো আমার জন্য কোনো স্টেপ নেয় নাই। তখন থেকে এখন প্রায় ৬-৭ মাস হয়ে যায়, আমার কোনো ইনফরমেশনই দেয় নাই। আমি মনে আছে ১ সপ্তাহ আগেও আমি তাদের হটলাইনে কল দিছি, কল ধরে না। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমি কমিউনিকেশন করছি, টেক্সট দিছি, আমার টেক্সট সিন করে না। তাদের স্পেশাল একটা সেলস ক্রিয়েট করা হয়েছে, স্পেশাল সেল। সেখানে আপনার আহতরা যাদের প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে শুধু তাদের জন্য, ওইখানে আমি আমার সব ডকুমেন্ট সাবমিট করছি। তা আমি একজন আহত হওয়ার পরও আমি প্রত্যেকটা ফাউন্ডেশনের দ্বারে দ্বারে ঘুরছি, প্রত্যেকটা মন্ত্রণালয়ে দ্বারে দ্বারে ঘুরছি, বাট ওরকম কোনো ফিডব্যাক পাই নাই।